বন্ধুরা, কখনো কি ভেবেছেন আপনার পায়ের দামি জুতোর পেছনে আপনার বাবার কত ফোঁটা রক্ত আর ঘাম লুকিয়ে আছে? আজ এমন এক বাবার গল্প শোনাব যা শেষ পর্যন্ত শুনলে আপনি চোখের জল আটকে রাখতে পারবেন না। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঢাকার এক কোণে অবহেলিত এক বস্তির টিনের চালে বৃষ্টির শব্দটা আজ যেন একটু বেশি কর্কশ শোনাচ্ছে। মনে হচ্ছে আকাশটা আজ ভেঙে পড়বে। সেই জীর্ণ কুটিরের ভেতর একটা ছোট হ্যারিকেন জ্বলছে। আগুনের শিখাটা বাতাসের ঝাপটায় মাঝে মাঝে কেঁপে উঠছে, ঠিক যেমন কেঁপে ওঠে অভাবী মানুষের জীবন। ঘরের কোণে রাখা একটা পুরনো অ্যালুমিনিয়ামের ডেকচিতে টিনের ফুঁটো দিয়ে টপ টপ করে জল পড়ছে। সেই শব্দের একটা নিজস্ব ছন্দ আছে, তবে সেই ছন্দ আনন্দের নয়, চরম দারিদ্র্যের। এই ঘরে বাস করেন রহমত আলী। বয়সের ভারে পিঠটা কিছুটা নুয়ে গেছে, কিন্তু হাতের পেশিগুলো এখনও সচল। পেশায় তিনি একজন রিক্সা চালক। তার জীবনের একমাত্র অবলম্বন, একমাত্র পৃথিবী হল তার মেয়ে আশা। আশা স্থানীয় একটি কলেজে পড়ে। রহমত আলীর স্ত্রী মারা গেছেন অনেক বছর আগে, তখন আশা খুব ছোট। সেই থেকে এই মেয়েটিকে ঘিরেই রহমত আলীর যত স্বপ্ন, যত লড়াই। রাত তখন গভীর। রহমত আলী দেখলেন আশা টেবিলের এক কোণে বসে গভীর মনোযোগ দিয়ে পড়ছে। হ্যারিকেনের ম্লান আলোয় মেয়ের মুখটা দেখে রহমত আলীর সব ক্লান্তি দূর হয়ে যায়। তিনি ভাবেন এই মেয়েটাই একদিন তার সব দুঃখ ঘুচিয়ে দেবে। কাল আশার কলেজের চূড়ান্ত ফর্ম ফিলআপের শেষ দিন। পকেটে হাত দিয়ে দেখলেন মাত্র কয়েকটা টাকা আছে, আরও অনেক টাকা দরকার। এই বৃষ্টির রাতে রিকশা নিয়ে না বেরোলে কাল টাকাটা জোগাড় হবে না। রহমত আলী তার পুরনো জুতো জোড়া পায়ে দেওয়ার চেষ্টা করলেন। জুতো বলাটা হয়তো ভুল হবে, ওটা এখন তালি দেওয়া এক টুকরো চামড়া ছাড়া আর কিছু নয়। জুতোর তলাটা প্রায় আলগা হয়ে গেছে, হাঁটলে চটচট করে শব্দ হয়, আঙুলগুলো ডগা দিয়ে বেরিয়ে থাকে। এই জুতো পরেই তিনি মাইলের পর মাইল রিকশা চালান। আশা পড়া থেকে মুখ তুলে বাবার দিকে তাকাল। বাবার ওই জীর্ণ জুতোটার দিকে তাকিয়ে তার বুকটা ফেটে যাচ্ছিল। সে ধীর গলায় বলল, বাবা, এই বৃষ্টিতে বাইরে যেও না, তোমার জুতোটা তো একদম ছিঁড়ে গেছে, রাস্তায় জল জমেছে, ওই জুতো পরে রিকশা চালালে পায়ে ঘা হয়ে যাবে। আজকের দিনটা ঘরে থাকো না বাবা। রহমত আলী মেয়ের মাথায় হাত রাখলেন, একটা ম্লান হাসি দিয়ে বললেন, আরে নান রে মা, এই জুতো আমার খুব পয়মন্ত। দেখিস না, এটার ফুটো দিয়ে বাতাস ঢোকে, পা একদম ঠান্ডা থাকে। আর তুই তো জানিস কাল তোর ফর্ম ফিলআপের শেষ দিন। টাকাটা আজ জোগাড় না করলে আমার মা জননী পরীক্ষা দেবে কিভাবে? আমি ঠিক আছি রে মা, তুই শুধু মন দিয়ে পড়ে যা। আশা অশ্রু সজল চোখে বলল, বাবা, আমি তো টিউশনি করি, সেই টাকা দিয়ে না হয় এবার চালিয়ে নেব, তুমি আজ বিশ্রাম নাও। রহমত আলী ধমকের সুরে বললেন, চুপ কর পাগল মেয়ে, তোর টিউশনির সামান্য টাকায় খাতা কলমও হয় না। তুই বড় হবি, অনেক বড় অফিসার হবি। আমি চাই না কেউ কোনোদিন বলুক যে এক রিকশা চালকের মেয়ে টাকার অভাবে পড়তে পারেনি। তোর ওই বিসিএস অফিসার হওয়ার স্বপ্নটা তো শুধু তোর না রে মা, ওটা আমারও স্বপ্ন। তুই শুধু পড়াশোনা কর, বাকিটা আমি দেখে নেব। এই বলে রহমত আলী প্লাস্টিকের একটা বস্তা মাথায় দিয়ে রিকশা নিয়ে বেরিয়ে পড়লেন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, রাস্তার আলোগুলো ঝাপসা দেখাচ্ছে। ভিজে পিচ ঢালা রাস্তায় রিকশার চাকা ঘোরানো অনেক কষ্টের কাজ, বিশেষ করে যখন পেটে ভাত কম থাকে আর গায়ে জ্বর থাকে। রহমত আলীর শরীরটা আজ কেন যেন একটু বেশিই কাঁপছে, কিন্তু তার মনের জোর অসীম। তার চোখে ভাসছে ৫০০ টাকার একটি নোট। আজ যে করেই হোক বাড়তি কিছু টাকা জমা করতে হবে। বৃষ্টির কারণে যাত্রী কম, যারা উঠছে তারাও খুব বেশি ভাড়া দিতে চাইছে না। রহমত আলী প্রতিটি প্যাডেল মারছেন, আর তার ছেঁড়া জুতোর ভেতর দিয়ে ঠান্ডা কাদা জল ঢুকে পায়ের ক্ষতস্থানে বিঁধছে। জুতোর ভেতরে একটা ধারালো পাথরের টুকরো ঢুকে গেছে, সেটা তার পায়ের তালুতে গভীর ক্ষত তৈরি করছে। প্রতিবার প্যাডেল মারার সময় ব্যথায় তার মুখটা কুঁচকে যাচ্ছে, কিন্তু তিনি থামছেন না। তার মাথায় তখন একটাই চিন্তা, কাল সকালে আশার হাতে টাকাটা তুলে দিতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হল, বৃষ্টির তেজ কমছে না। খিদের জ্বালায় পেটটা চোঁ চোঁ করছে। রাস্তার মোড়ে একটা ছোট হোটেলে ঢুকলেন, এক টুকরো রুটি আর জল খেয়ে খিদে মেটাতে। হোটেলের মালিক মোবারক ভাই রহমত আলীকে অনেক দিন ধরে চেনেন। রহমত আলীর অবস্থা দেখে তিনি এক বাটি ডাল এগিয়ে দিয়ে বললেন, রহমত ভাই, শরীরটা তো আপনার ভালো মনে হচ্ছে না, এই ডালটুকু দিয়ে রুটিটা খান। আর আপনার জুতোটার কি অবস্থা, ওটা বদলে ফেলেন না কেন? রহমত আলী শুকনো হাসি দিয়ে বললেন,
লাগবে না ভাই, আলহামদুলিল্লাহ, এই রুটিটাই অনেক। আর জুতোর পেছনে টাকা খরচ করলে আমার মেয়ের একটা ভালো বই কেনা হবে না। নিজের পায়ের আরামের চেয়ে মেয়ের মাথার বিদ্যেটা আমার কাছে অনেক বেশি দামি। সন্ধে নামার পর বৃষ্টির বেগ আরও বাড়ল। রহমত আলী জ্বরে থরথর করে কাঁপছেন। শেষ ট্রিপটা নিয়ে যখন গন্তব্যে পৌঁছলেন তখন তিনি প্রায় অচেতন, পা থেকে রক্ত ঝরছে। ছেঁড়া জুতোর ঘষায় আর নর্দমার জলের সংক্রমণে পায়ের তালু ছিলে বিভৎস হয়ে গেছে। কিন্তু সেই অবস্থাতেও তিনি বাড়ি ফেরার পথে বাজার থেকে এক টুকরো ইলিশ মাছ আর ভালো চাল কিনলেন। আজ আশার প্রিয় মাছ রান্না হবে। নিজে না খেয়ে টাকা বাঁচিয়ে মেয়ের মুখে হাসি ফোটানোর এই আনন্দ দুনিয়ার সব ঐশ্বর্যের চেয়ে বড়। রাতে বাড়ি ফিরলে আশা বাবার অবস্থা দেখে আঁতকে উঠল। সে তাড়াতাড়ি জল নিয়ে এলো বাবার পা ধুয়ে দিতে। কিন্তু যখন সে বাবার সেই জীর্ণ জুতোটা হাত দিয়ে সরাতে গেল, দেখল জুতোর ভেতরে রক্তের জমাট বাঁধা দাগ। সাদা কাপড়ে মোড়ানো টাকাগুলো পকেট থেকে বের করে দিতে দিতে রহমত আলী বললেন, এই নে মা, তোর ফর্ম ফিল আপের টাকা, কাল সকালে চলে যাস। আশা ডুকরে কেঁদে উঠল। সে বাবার পা জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি কি আমায় মারার জন্য এই টাকাগুলো আনো? এই দেখো, তোমার পা দিয়ে রক্ত পড়ছে। আমি আর পড়ব না বাবা, আমি কাল থেকেই কোনো গার্মেন্টসে কাজে ঢুকে যাব। রহমত আলী মেয়ের হাত দুটো শক্ত করে ধরলেন। তার চোখের মণিতে তখন এক অদম্য জেদ। তিনি বললেন, শোন মা, অভাব আমাদের শরীর ছিঁড়তে পারে, কিন্তু আমাদের স্বপ্ন ছিঁড়তে পারে না। আমার এই পা আজ রক্ত দিচ্ছে যাতে কাল তুই রাজপথে মাথা উঁচু করে হাঁটতে পারিস। তুই যদি আজ পড়াশোনা ছেড়ে দিস তবে আমার এই রক্তমাখা পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। তুই কি চাস তোর বাবার কষ্টগুলো অপমানিত হোক? আশা নির্বাক হয়ে গেল। বাবার এই ত্যাগ তাকে যেন এক নতুন শক্তি দিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই ছেঁড়া জুতোর প্রতিটা রক্তের ফোঁটার হিসেব সে একদিন দেবে। সে এমনভাবে নিজেকে গড়ে তুলবে যে তার বাবার এই তালি দেওয়া জুতোটা একদিন গর্বের প্রতীক হয়ে দাঁড়াবে। রাত বাড়ে। সারা বস্তি যখন নিস্তব্ধ, তখন আশা আবার পড়তে বসেছে। তার কানে কেবল বাবার ব্যথায় কাতরাবার শব্দ আর রিকশার চাকার আওয়াজ বাজছিল। অন্যদিকে জীর্ণ খাটের একপাশে শুয়ে রহমত আলী ব্যথায় কুকড়ে যাচ্ছিলেন। কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তির হাসি, কারণ আগামীকাল সকালে তার মেয়ে তার স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে ৩টি বছর পার হয়ে গেছে। আশা এখন তার স্নাতক শেষ বর্ষে। তিল তিল করে জমানো টাকায় আর বাবার হাড় ভাঙা পরিশ্রমে সে আজ তার লক্ষ্যের খুব কাছাকাছি। কিন্তু এই ৩ বছরে রহমত আলীর শরীরটা এক নিমিষেই বুড়িয়ে গেছে। তার সেই পুরনো রিকশাটা এখন মাঝপথেই থেমে যেতে চায়, ঠিক যেমন তার ফুসফুসের দম। শহরের হোস্টেলে থেকে আশা যখন দিনরাত পড়াশোনা করছে, রহমত আলী তখন একবেলা খেয়ে মেয়ের খরচ পাঠাচ্ছেন। কিন্তু তিনি জানতেন না যে তার শরীরে এক মরণ ব্যাধি বাসা বেঁধেছে। বুকের ভেতরটা প্রায়ই ব্যথায় ছিঁড়ে যায়। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু বিশ্রাম মানেই আশার পড়াশোনা বন্ধ হওয়া। একদিন ছুটির দিনে আশা কাউকে না জানিয়ে বাড়ি ফিরে এলো। ঘরে ঢুকেই সে যা দেখল তাতে তার পৃথিবীটা যেন থমকে গেল। সে দেখল তার বাবা আধো অন্ধকারে বসে সুতো দিয়ে তার সেই পুরনো পচে যাওয়া জুতোটা সেলাই করার ব্যর্থ চেষ্টা করছেন। চামড়া এতটাই নষ্ট হয়ে গেছে যে সুতোর টানে তা বারবার ছেড়ে যাচ্ছে। আশা দরজার আড়ালে দাঁড়িয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। সে দেখল তার বাবা নিজের অজান্তেই কেশে উঠলেন এবং তার হাতের তালুতে রক্তের ছোপ দেখা দিল। রহমত আলীর কি কোনো কঠিন রোগে আক্রান্ত? তিনি কি মেয়ের কাছ থেকে বড় কিছু লুকিয়ে যাচ্ছেন? রহমত আলীর কাশিটা ইদানিং খুব বেড়েছে। বুকের ভেতরটা কেমন যেন খসখসে হয়ে আসে। মনে হয় দম বন্ধ হয়ে আসছে। কিন্তু তিনি তা আশার কাছে আড়াল করেন। আশা যখন বাড়ি ফিরে বাবার হাতে রক্ত দেখল, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। সে বাবার হাত দুটো চেপে ধরে বলল, বাবা, তোমার একই অবস্থা। তুমি কি কিছু লুকিয়ে যাচ্ছ আমার কাছে? চলো, কালই ডাক্তার দেখাবো। রহমত আলী শুকনো হাসি দিয়ে বললেন, আরে না রে মা, পান খেয়েছিলাম তো, তাই পানের রস লেগেছে। তুই অকারণে ভয় পাচ্ছিস। আর শোন, তুই না হোস্টেল থেকে আসার সময় কিছু টাকা বাঁচিয়েছিলি, ওগুলো দিয়ে কাল নিজের জন্য একটা ভালো জ্যামিতি বক্স আর কিছু খাতা কিনে নিস, তোর পরীক্ষা সামনে। আশা ডুকরে কেঁদে উঠল। সে জানে তার বাবা মিথ্যে বলছেন। বাবার হাতগুলো আগের চেয়ে অনেক বেশি খসখসে আর শক্ত হয়ে গেছে।
রিকশার প্যাডেল মারতে মারতে হাতের তালুতে কড়া পড়ে গেছে। আশা জেদ ধরে বলল, না বাবা, আমি ওই টাকা দিয়ে তোমাকে একজোড়া নতুন জুতো কিনে দেব। তোমার এই তালি দেওয়া জুতোটা পরলে লোকে হাসাহাসি করে, আর তোমার পা দিয়েও রক্ত পড়ে। চলো, কাল জুতো কিনতে যাব। রহমত আলী মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিলেন। তার চোখে এক অদ্ভুত দীপ্তি। তিনি বললেন, জানিস মা, এই জুতো পরেই আমি তোকে প্রথম দিন স্কুলে নিয়ে গিয়েছিলাম। এটা আমার কাছে শুধু এক জোড়া জুতো নয়, এটা আমার সৌভাগ্যের প্রতীক। আর তুই টাকা বাঁচিয়েছিস কেন? ওগুলো দিয়ে তুই ফল আর দুধ খাবি। তোর শরীর না টিকলে পড়াশুনো করবি কিভাবে? আমার তো বিশ্রাম করার সময় হয়েই এসেছে। যেদিন তুই ওই লাল বাতির সরকারি গাড়িতে চড়ে আমার সামনে এসে দাঁড়াবি, সেদিন থেকে তোর এই বুড়ো বাবা শুধু বিশ্রাম আর আরাম করবে। তার আগে পর্যন্ত আমাকে একটু লড়তে দে মা। আশা বুঝতে পারল বাবার জেদের কাছে সে হার মানতে বাধ্য। তবে সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে এবার বিসিএস পরীক্ষায় সফল হবেই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যেন তাদের পিছু ছাড়ছিল না। শহরে তখন প্রচণ্ড গরম, পিচঢালা রাস্তা থেকে আগুনের হলকা বের হচ্ছে। আকাশ নীল, কিন্তু সেই নীলটা যেন আজ আগুনের মতো তপ্ত। রহমত আলী একজন যাত্রী নিয়ে উঁচু একটা ফ্লাইওভারের উপর ওঠার চেষ্টা করছেন। তার পায়ে সেই পুরনো ছেঁড়া জুতো। রোদের তাপে জুতোর তলা দিয়ে গরম রাস্তার আঁচ লাগছে সরাসরি পায়ে। তার শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আজ ক্লান্তি। হঠাৎ তার বুকের ব্যথাটা তীব্র হয়ে উঠল। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। রিকশার নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার একপাশে পড়ে গেলেন। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তিনি দেখলেন শিওরে আশা বসে অঝরে কাঁদছে। রহমত আলীর প্রথম কথা ছিল, মা, আমার পকেটের টাকাগুলো কি ঠিক আছে? ওগুলো তোর বিসিএস কোচিংয়ের জন্য জমিয়েছিলাম। গুনে দেখিস তো ৮,০০০ হয়েছে কিনা। আশা চিৎকার করে বলল, বাবা, তুমি মরতে বসেছিলে আর তুমি এখনও টাকার কথা ভাবছ? আমি কোচিং করব না, আমি বড় অফিসার হতে চাই না, আমি শুধু তোমাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। রহমত আলী দুর্বল কণ্ঠে বললেন, পাগলামি করিস না, আমি তো সামান্য এক রিকশা চালক, আমার মরণে পৃথিবীর কিছু যাবে আসবে না। কিন্তু তুই বড় না হলে আমার এই সারা জীবনের অপমান ঘুচবে না। লোকে আমাকে এই রিকশা বলে ডাকে। আমি চাই তারা তোকে ম্যাডাম বলে ডাকুক। সেই ডাকটা শোনার জন্যই তো আমি আজও মরেও বেঁচে আছি। সেদিন রাতেই রহমত আলী হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি চলে আসেন। কারণ তিনি জানতেন হাসপাতালের খরচ দিলে আশার কোচিংয়ের টাকা কম পড়ে যাবে। নিজের অসুস্থতাকে তুচ্ছ করে তিনি আবার কাজে বেরোলেন। তবে এবার আর রিকশা নয়, তিনি শহরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষের মালপত্র বইতে শুরু করলেন। কারণ রিকশা চালানোর মতো শক্তি তার শরীরে আর অবশিষ্ট ছিল না। ভারী বস্তা পিঠে নিয়ে যখন তিনি হাঁটতেন, তার সেই ছেঁড়া জুতোর তলা দিয়ে ঘাম আর রক্ত এক হয়ে মিশে যেত রাস্তার ধুলোর সঙ্গে। আশা যখন বিসিএস পরীক্ষার ফর্ম পূরণ করল, তখন সে জানতে পারল তার বাবা তার শেষ সম্বল, আশার মায়ের দেওয়া সেই রূপোর বালাটাও বিক্রি করে দিয়েছেন। আশার চোখ ভিজে উঠল। সে বুঝল তার এই সাফল্যের পপটা শুধু বইয়ের পাতায় নয়, তার বাবার শরীরের প্রতিটি বিন্দু ঘামের ওপর দিয়ে তৈরি হয়েছে। পরীক্ষার দিন সকালে আশা বের হওয়ার আগে তার বাবার সেই ছেঁড়া জুতোটা একবার ছুঁয়ে সালাম করল। সে মনে মনে বলল, বাবা, তোমার পায়ের এই ছেঁড়া জুতোই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজ আমি পরীক্ষা দিতে যাচ্ছি না, আজ আমি তোমার সংগ্রামের মর্যাদা দিতে যাচ্ছি। আমি কথা দিচ্ছি বাবা, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। পরীক্ষার হলে ঢোকার সময় আশার মাথায় কেবল বাবার সেই হাসিমাখা মুখটা ভাসছিল। সে প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছিল আর ভাবছিল বাবার সেই রক্তমাখা জুতোর কথা। ৩ ঘণ্টার পরীক্ষা শেষ করে যখন সে বের হল, তখন তার মনে এক অদ্ভুত প্রশান্তি। সে জানত সে পারবে, বাবার স্বপ্নটা সে পূরণ করবেই। ফলাফল প্রকাশের আগের দিনগুলোতে রহমত আলীর শরীর আরও ভেঙে পড়ল। তিনি এখন আর বিছানা থেকে উঠতে পারেন না। সারাদিন জীর্ণ টিনের ঘরে শুয়ে থাকেন আর আকাশের দিকে তাকিয়ে থাকেন। তার সেই পুরনো জুতো জোড়া দরজার এক কোণে অনাদরে পড়ে আছে, কিন্তু রহমত আলীর কাছে ওটাই যেন তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ফলাফল প্রকাশের দিন সারা দেশ জুড়ে আনন্দ। আশা তখন শহরের এক বন্ধুর বাসায় ছিল ফলাফল দেখার জন্য। ইন্টারনেটে সার্চ দিয়ে যখন সে নিজের রোল নম্বরটা তালিকার প্রথম দিকে দেখল, তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল। সে বিসিএস ক্যাডার হিসেবে মনোনীত হয়েছে। সে এখন একজন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার।
খুশিতে আত্মহারা হয়ে সে দ্রুত গ্রামের বাড়ির দিকে রওনা দিল। তার হাতে একটা বড় মিষ্টির প্যাকেট আর একটা সুন্দর কাগজের বাক্স। সেই বাক্সের ভেতরে আছে একজোড়া দামি নতুন চামড়ার জুতো, যা সে তার প্রথম জমানো টাকা দিয়ে বাবার জন্য কিনেছে। সে মনে মনে ভাবল, বাবা, আজ আমি তোমার সেই পুরনো জুতো ফেলে দিয়ে এই নতুন জুতো পরিয়ে দেব। আজ থেকে তুমি শুধু আরাম করবে। বাড়ির কাছাকাছি পৌঁছতেই আশার মনটা কেমন যেন কু গাইতে লাগল। বস্তির ভেতর লোকজনের জটলা, সবাই যেন চুপচাপ দাঁড়িয়ে আছে। আশা দৌড়ে তার জীর্ণ ঘরের সামনে গেল। উঠোনে একটা মাদুর পাতা, সেখানে শুয়ে আছেন রহমত আলী। তার পাশে সেই পুরনো ছেঁড়া জুতোজোড়া পড়ে আছে। রহমত আলীর চোখ দুটো খোলা, কিন্তু সেখানে কোনো পলক নেই। তার হাতে একটা পুরনো খবরের কাগজ, যেখানে বিসিএস পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। রহমত আলী হয়তো পড়তে জানতেন না, কিন্তু মেয়ের রোল নম্বরটা তিনি কলম দিয়ে গোল করে দাগিয়ে রেখেছেন। আশা চিৎকার করে ডাকল, বাবা, আমি ক্যাডার হয়েছি। বাবা ওঠো, দেখো আমি তোমার স্বপ্ন পূরণ করেছি। এই দেখো, আমি তোমার জন্য নতুন জুতো এনেছি। তুমি না বলেছিলে আমি বড় অফিসার হলে তুমি নতুন জুতো পরবে? ওঠো বাবা। কিন্তু রহমত আলী আর কথা বললেন না। তার মুখে ছিল এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তির হাসি। তিনি তার সফলতার শিখরে মেয়েকে পৌঁছে দিয়ে নিজে চির নীরবতার দেশে চলে গেছেন। তার সেই ছেঁড়া জুতোর সংগ্রাম আজ শেষ হয়েছে। আশা বাবার নিথর দেহের পাশে বসে রইল। তার হাতের সেই নতুন জুতোর বাক্সটা ধুলোই পড়ে আছে। সে ভাবল, যে মানুষটা সারা জীবন ছেঁড়া জুতো পরে তাকে মসৃণ পথ দেখালেন, তাকে একজোড়া আরামদায়ক জুতো পরানোর সুযোগটাও কি ভগবান দিলেন না? রহমত আলীর দাফন সম্পন্ন হল গ্রামের মেঠো পথের ধারে। যে মানুষটি সারা জীবন রাস্তার ধুলোবালি মেখে মেয়ের জন্য স্বপ্ন বুনেছিলেন, তিনি আজ মাটির নিচে চিরনিদ্রায়। আশা স্তব্ধ হয়ে বসে আছে সেই জীর্ণ ঘরে, তার হাতে বাবার জন্য কেনা সেই নতুন জুতোর বাক্স। এই আরামদায়ক জুতোজোড়া পরার মতো পা দুটো এখন আর নেই। কয়েক মাস পর ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক নবীন কর্মকর্তার যোগদান অনুষ্ঠান। আশা আজ সেখানে বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগ দিচ্ছে। সবার চোখে মুখে আনন্দ, কিন্তু আশার চোখে জল। সে নিজের শীতাতপ নিয়ন্ত্রিত অফিস কক্ষে ঢুকল। পিয়ন ফাইল গুছিয়ে দিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে আছে তার জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি, যাকে তার বাবা বলতেন লাল বাতির গাড়ি। আশা তার ব্যাগ থেকে একটা দামি কাচের বক্স বের করল। তার ভেতরে সাজানো একজোড়া অতি সাধারণ, বহু পুরনো, তালি দেওয়া এবং কাদা লেগে থাকা ছেঁড়া জুতো। সে পরম মমতায় সেই জুতোজোড়া তার টেবিলের এক কোণে সাজিয়ে রাখল। তার সহকর্মীরা অবাক হয়ে তাকিয়ে থাকলেন। একজন সিনিয়র অফিসার প্রশ্ন করলেন, আশা, এই জঘন্য জুতোজোড়া কেন এখানে রেখেছ? এখানে ভিআইপিরা আসবেন, এটা কি মানায়? আশা মৃদু হেসে বলল, স্যার, এই তালি দেওয়া জুতোর প্রতিটি সেলাই আমার বাবার বুকের রক্ত দিয়ে করা। এই জুতোর নিচে যে ফুটো দেখছেন, ওই ফুটো দিয়েই আমার বাবার শরীরের ঘাম ঝরেছে আমাকে এই চেয়ারে বসানোর জন্য। এটা আমার বাবার বিসর্জনের মানচিত্র। আমি যখনই এই জুতোগুলো দেখব, তখনই মনে পড়বে আমি কোথা থেকে এসেছি এবং আমার দায়িত্ব কাদের প্রতি। পুরো অফিসে এক নিবিড় নিস্তব্ধতা নেমে এলো। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আশা দেখলেন এক বৃদ্ধ রিকশাচালক খালি পায়ে উত্তপ্ত পিচ ঢালা রাস্তায় দাঁড়িয়ে চাকা সারাচ্ছেন। আশা গাড়ি থামিয়ে নেমে গেলেন। তিনি নিজের হাতে ওই বৃদ্ধকে একজোড়া নতুন জুতো পরিয়ে দিলেন। বৃদ্ধের চোখে জল দেখে আশার মনে হল তিনি যেন তার বাবার অপূর্ণ ইচ্ছাটাই পূরণ করছেন। আশার ডায়েরিতে সেদিন লেখা ছিল, সাফল্য মানে শুধু বড় চাকরি পাওয়া নয়, সাফল্য হল তাদের ত্যাগের মর্যাদা রক্ষা করা, যাদের ছেঁড়া জুতোর ওপর দাঁড়িয়ে আজ আমি মসৃণ পথে হাঁটছি। বন্ধুরা, আমাদের প্রতিটা হাসির পেছনে লুকিয়ে আছে কোনো এক বাবার হাজারো না বলা কষ্ট। আপনাদের কাছে একটাই অনুরোধ, আজই সেই মানুষটার হাতটা শক্ত করে ধরুন। তাকে অনুভব করতে দিন যে তার সেই ছেঁড়া জুতোর সংগ্রাম বৃথা যায়নি। কারণ যেদিন তারা থাকবেন না, সেদিন হয়তো পুরো পৃথিবীটাই আপনাদের শূন্য মনে হবে। গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।